বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে মার্কিন কোনো সংস্থা জড়িত নয় জানালেন ট্রাম্প। বাংলাদেশ প্রসঙ্গেও প্রশ্ন এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদি। Well, there was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. বিশ্ব ইজতেমার খিত্তায় খিত্তায় চলছে দিনের আলোচনা। ফজরের পর আমবায়নের শুরু সাতপন্থীদের এবারের আয়োজন। খুলনার অসুস্থ এক মুসল্লির মৃত্যু। করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় ভর করে এলো ঋতুরাজ বসন্ত। ভালোবাসার দিনে নতুন ফুল আর পাতার গহনায় প্রকৃতির অপরূপ সাজ। বসন্ত আসছে আসলে আমরা তখনই বুঝতে পারি যখন শিমুল ফুল পলাশ ফুলের আগমন হয়। ঢাকা থেকে রাজশাহীতে আমার সাথে দেখা করতে আসতো। বিয়ের পর সেই অ্যাডভেঞ্চারটা এখন নেই। এখন যেটা হয়েছে, একটা দায়িত্ব বোধ কাজ করছে। একটা মানুষ আমার সঙ্গে আছে, তাকে ভালো রাখার দায়িত্বটা আমার কাছে আছে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তবে বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব এড়িয়ে যান নরেন্দ্র মোদী। বৈঠকে অর্থনৈতিক, সামরিক সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। হোয়াইট হাউসে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস সফর নরেন্দ্র মোদীর। এরপরই বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক সহ নানা ইস্যুতে। আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। State of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন সংস্থা বা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের পট পরিবর্তনের সাথে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল না। বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। বৈঠকে সামরিক, কূটনৈতিক সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপরেও জোর দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা। ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। গত কয়েকদিনে সারা দেশ থেকে মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরে। এদিকে ইজতেমা মাঠে জুমার নামাজ আদায়ে ঢাকা সহ আশপাশের জেলা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি প্রথমবারের মতো ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। আয়োজকরা জানিয়েছেন, ইজতেমায় ময়দানে দিদার তারফদার নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনা সদরের লবণচড়া থানার বাঙ্গালগলি এলাকায়। আগামী 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্বের সমাপ্তি। আজ পবিত্র শবে বরাত। এই রাতেই আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। বরকতময় এই রাতে আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তাই ইসলামী চিন্তাবিদদের পরামর্শ, এই রাতে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত,
জিকির আজকারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল মিন নিসফি শাবান বলা হয়, যা মুসলিম উম্মার কাছে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মুসলমানদের জন্য যা অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রজনী। হাদিস মতে অর্ধ শাবানের রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং রহমতের দুয়ার খুলে দেন। এ রাতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তাই এ রাতে সঠিকভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। রব্বুল আলামিনের সন্তুষ্টের বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমন ভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। সেটা আমার ব্যক্তিগত হবে, আমি নফল নামাজ পড়ব, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, কিছু সময় আল্লাহ পাকের জিকির করব এবং আমি দোয়ায় মশগুল থাকব। ফরজ ইবাদত ঠিক রাখার পর যদি কেউ রাত জেগে আল্লাহ তাআলার জিকির করেন, কোরআন পড়েন, বিশেষ করে অর্থ বুঝে কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং মর্যাদাবান করবেন। বর্তমান মুসলিম সমাজে শবে বরাতকে ঘিরে রুটি, হালুয়া, আলোকসজ্জা কিংবা আতশবাজি ফোটানোর রেওয়াজ দেখা যায়। তবে এসব কাজে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদতের পরামর্শ দিয়েছেন খতিবরা। হাদিসের মাঝে বরকতপূর্ণ বলা হয়েছে, ফজিলতপূর্ণ বলা হয়েছে, এর দ্বারা আনুষ্ঠানিকভাবে কোনো হৈহুল্লোড় করা বা কোনো ধরনের প্রথা পালন করা, এমনটা কিন্তু আসলে হাদিসের কোনো অংশ থেকে এটা খুঁজে পাওয়া যায় না। এই রজনী তো আমি শুরুতেই বলেছি ইবাদত বন্দেগী করার জন্য, আপনাকে হালুয়া রুটি বানানোর জন্য এই রজনী আসেনি। এই রাতকে কেন্দ্র করে ছেলেরা আতশবাজি করে, যেটি সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিষেধ করব যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। শবে বারাতের সঙ্গে এই ধরনের আতশবাজির কোনো সম্পর্ক নেই। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। আলেমরা এই দিনটিতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের পাশাপাশি দান সদকা করার পরামর্শ দিয়েছেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শীতের রুক্ষতা আর কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিতে এলো ঋতুরাজ বসন্ত। ভালোবাসার এই দিনেই এলো ফাগুনের দোলা। তাই তো আজ প্রেম বসন্ত মিলেমিশে একাকার। প্রকৃতির রূপ যেমন ঋতুভেদে ভিন্ন, সম্পর্কও ঠিক তেমনই। সময়ের চক্রে সম্পর্কের রঙগুলো কেমন হয় সে গল্পই শোনাবেন সুমাইয়া ঐশী। চারদিকে ফুলের মিষ্টি সুবাস, বাতাসের স্নিগ্ধতা জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। পলাশ, শিমুল আর হিমঝুরিদের আপন রূপে জেগে ওঠার সময় হয়েছে এবার। পাতায় পাতায় চলছে তারই প্রস্তুতি। বসন্তে নতুন ফুল আর পাতার গহনায় সাজে প্রকৃতি, লাগে তারুণ্যের ছোঁয়া। সেই সাজ দেখে কবি মনে জেগে ওঠে হরেক ছন্দের কবিতা, গান আর ভালোবাসার পঙ্গক্তি। তাই তো এই বসন্ত, এই ফাল্গুন এত প্রেমময়। ভালোবাসার দিনটিও তাই পহেলা ফাল্গুনের সঙ্গে হাত ধরাধরি করে হাজির। বসন্তের এত রং, এত ভালোবাসা দেখেই বোধহয় রবি ঠাকুর বলেছিলেন, বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায়, নৃত্য ওঠে পাতায় পাতায়। এই নৃত্যে সুন্দরকে অর্ঘ্য দেয় তার, ধন্য তুমি বলে বারবার। আজকের এই দিন অর্থাৎ ভালোবাসা দিবসেই আমাদের ভালোবাসার শুরু। 4 বছর পূর্ণ হয়েছে। তারপর থেকে তো এই পথ চলা এবং গত মাসে আসলে বিয়ে হয়েছে এবং বিয়ের পর আসলে অন্যরকম একটা জীবন। প্রেম এরপর পরিণয়, ধীরে ধীরে ভালোবাসার তীব্র আকর্ষণে কাছে আসা। ঘর বেঁধেছে ওরা। এখন কি বদলেছে সম্পর্কের কোনো হিসেব নিকেশ? আগের সম্পর্ক একরকম ছিল, এখন আসলে অনেকটাই ভিন্ন রকম। কারণ এখন যেটা হয়েছে, একটা দায়িত্ব বোধ কাজ করছে। একটা মানুষ আমার সঙ্গে আছে, তাকে ভালো রাখার দায়িত্বটা আমার কাছে আছে। সেই জিনিসগুলো আসলে ভাবি কিভাবে ভালো রাখা যায়, সেই চিন্তাগুলো আসে। ও সারাদিন অফিস করে ঢাকা থেকে রাজশাহীতে আমার সাথে দেখা করতে আসতো। বিয়ের পর সেই অ্যাডভেঞ্চারটা এখন নেই। অ্যাডভেঞ্চারগুলো হচ্ছে এখন অভ্যাসে পরিণত হচ্ছে। সদ্য পরিণয়ে আবদ্ধ দেব আর দোলা। ঘর বাঁধার পর এটি তাদের প্রথম বসন্ত। তবে এমন অনেকগুলো বসন্ত একসঙ্গে পার করলে সম্পর্কের সমীকরণ কি বদলে যায়? সেই গল্পই শুনবো এবার।
একসাথে পড়াশোনা করতে করতে মনে হলো যে লাইফ পার্টনার হিসেবে ভালোই হয়। তখন প্রপোজ করে বসি 1 আগস্ট 2010, 5 বছরের রিলেশন। 15 সালে আমাদের বিয়ে হয়। আলহামদুলিল্লাহ দুজন ভালোই আছি। একসঙ্গে অনেকগুলো বসন্ত পার করে এসেছেন এই চিকিৎসক দম্পতি। এখন সম্পর্কের রংটা কেমন তাদের? আগে বান্ধবী হিসাবে রেসপন্সিবিলিটি একরকম ছিল, পরবর্তীতে স্ত্রী হিসাবে আরেক ধরনের রেসপন্সিবিলিটি হয়। এখনো আমরা রাত বিরাতে বের হয়ে পড়ি, এখনো প্রত্যেকটা ডে সেলিব্রেট করি, চেষ্টা করি স্পেশাল দিনগুলোতে সারপ্রাইজ রাখার। আমাদের তো টুইন মেয়ে, এখন একসাথে যাই 4 জন, ওদেরকে নিয়ে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি, ঘুরতে যাই। তো এই চেঞ্জটাই আমাদের বিয়ের পরের চেঞ্জ। এছাড়া আমাদের সম্পর্কের বা ভালোবাসার শুধু রং চেঞ্জ হয়েছে, বাট আমি ওরকম কোনো চেঞ্জ আসলে দেখি না। এক এক ঋতুর রং গন্ধ যেমন আলাদা, তেমনি এক একটি ধাপে ভালোবাসার অনুভূতিগুলো ভিন্ন। তবে সবকিছুকে ছাপিয়ে ভালোবাসায় বসন্তের দোলা থাক চিরটা কাল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পুরো দেশেই চলছে নানা ধরনের আয়োজন বসন্ত বরণে। তবে এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চারুকলার বকুলতলায় চলছে বসন্ত উৎসবের নানা আয়োজন। সহকর্মী সুমাইয়া ঐশী রয়েছেন সেখানে, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। সুমাইয়া ঐশী, এখন মূলত কি চলছে বসন্ত বরণের আয়োজনকে ঘিরে, এবং সেখানে আগতদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা মূলত কি প্রতিক্রিয়া জানিয়েছেন? রেজা, আয়োজকরা কিন্তু বলছেন যে প্রতি বছরের মতোই কিন্তু এবার বসন্তের উৎসব তারা আয়োজন করেছে এবং সকাল থেকে চলছে। 7টা পৌনে 7টা থেকে শুরু হয়েছে আসলে উৎসব, এবং এখন যেটি চলছে ছোটদের দলীয় সঙ্গীত পরিবেশনা চলছে। কিছুক্ষণ আগেও নৃত্য পরিবেশনা হয়ে গিয়েছে যেমনটি আমরা দেখেছিলাম। এবং আয়োজকরা মূলত বলছেন যে এই উৎসবের মধ্য দিয়ে তারা একটি বার্তা মানুষকে দিতে চান। তারা বলতে চান যে প্রকৃতি কিন্তু ঝুঁকির মুখে, যেই বসন্ত প্রকৃতিতে যে বসন্তের দোলা লাগলে আবহাওয়ার স্নিগ্ধতা আসে, যেই বসন্তের কারণে মানুষের মনে একটি ভালোবাসার অনুভূতি জাগে, সেই বসন্ত সেই প্রকৃতি কিন্তু এখন ঝুঁকির মুখে। এজন্য আসলে আয়োজকরা বলতে চান যে এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে তারা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চান যে প্রকৃতি কিন্তু সবার আগে, এবং প্রকৃতিকে বাঁচিয়ে আসলে আমাদের নিত্য যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করতে হবে, এবং এর কোনো বিকল্প নেই। প্রকৃতি ঝুঁকির মুখে থাকলে আসলে মানুষ সার্বিকভাবে মানুষের জীবনে বসন্তও আসবে না, বসন্তের রঙে এইভাবে রাঙানো হবে না। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস রয়েছে। সকালবেলা সকলেই কিন্তু পরিবার নিয়ে বাসন্তী রঙের নিজেদেরকে রাঙিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন বকুলতলায়, এবং তারপর থেকেই কিন্তু তারা বলছেন যে যেমন ভালোবাসার রং আছে তেমনি ফাল্গুনের বাসন্তী রং আছে। সব মিলিয়ে এবছরের বসন্তটা কাটুক, তবে এই বসন্তের রং সারা বছরই হৃদয়ে থাকুক, সেই প্রত্যাশা সকলের মধ্যে দেখেছি। ধন্যবাদ ঐশী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে জানাচ্ছিলাম সেখানকার সবশেষ তথ্যগুলো। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়ির গান বাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ময়না আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। গত রাতে উপজেলার মণিপুর আতকাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সুমন মিয়ার সাথে একই গ্রামের তাইবা আক্তারের বিয়ে হয়। অনুষ্ঠানে পার্শ্ববর্তী চাউরখোলা গ্রামের কিছু যুবক গান শুনতে যায়। এ সময় বর পক্ষের সাথে বাগবিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে কনের চাচা ক্ষুব্ধ হয়ে একজনকে চড় থাপড় দিলে তাদের উপর হামলা করে চাউরখোলা গ্রামের ছেলেরা। পরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় বল্লমের আঘাতে এক শিশুসহ আহত হয় 5 জন। পরে শিশু ময়না আক্তারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নেত্রকোনা শহরের পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় শুরু হয়েছে 28তম বসন্তকালীন সাহিত্য উৎসব। আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কামাল হোসেন, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। কামাল, বসন্তকে ঘিরে নেত্রকোনার আর কি কি আয়োজন থাকছে, কি চলছে মূলত এখন আপনি যেখানে রয়েছেন সেখানে?
বিদেশ থেকেও লেখক কবিরা এসেছেন, তারা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি দিনভর এখানে আয়োজন, যদি দেখানোর চেষ্টা করি যে এইখানে মঞ্চে এখন এই মুহূর্তে কবিতা আবৃত্তি চলছে, আবৃত্তি করছেন তাদের লেখক কবিরা, তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করছে। আমি যদি জানতে চাই নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক আছেন, এই অনুষ্ঠানে আর কি কি আছে? দিনভর কবিতা পাঠ হবে, আলোচনা হবে, সাহিত্যের তীর্থস্থান নেত্রকোনার সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য আমাদের আয়োজন। আমাদের এবার চলছে 28তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান। এই অনুষ্ঠানটি একটি চমকপ্রদ অনুষ্ঠান, এটি নেত্রকোনা না সারা দেশের জন্য একটি জাতীয় প্রোগ্রামে রূপান্তরিত হয়েছে। এই অনুষ্ঠানটিকে সফল এবং সার্থক করার জন্য এখানে যারা উপস্থিত আছেন এই মানুষগুলো নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। এবছর পুরস্কৃত কাকে করছেন? এবছর পুরস্কার পাচ্ছেন হচ্ছে কবি হাসান হাবিব, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং কালের কণ্ঠের সহকর্মী কামাল হোসেনের মাধ্যমে জানছিলাম নেত্রকোনার যে খবরাখবর, সবশেষ তথ্যগুলো বসন্তকে ঘিরে, সেগুলো আমরা জানছিলাম তার মাধ্যমে। ভালোবাসার মায়াবী ঠিকানা যুক্তরাজ্যের ছোট্ট গ্রাম লাভার। ভালোবাসা দিবস উপলক্ষে আবারও আলোচনায় গ্রামটি। সারা বিশ্বে জনপ্রিয় তাদের নিজস্ব ডাকটিকিট। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গ্রামটির ডাক বাক্সে জমা হতে থাকে প্রেমিক প্রেমিকাদের প্রেমপত্র। ভালোবাসায় মোড়ানো সেই কাগজে বার্তায় লাভারের ডাকটিকিট জুড়ে পাঠানো হয় গন্তব্যে। যুক্তরাজ্যের উইলশেয়ার কাউন্টির ছোট্ট গ্রামটির বাতাসে যেন সারা বছরই বয়ে যায় প্রেমের সুবাতাস। ছবির মতো সুন্দর গ্রামটির নামই যে লাভার, যেটিকে পৃথিবীর মাঝে সবচেয়ে রোমান্টিক গ্রাম বিবেচনা করা হয়। ভালোবাসা দিবসকে ঘিরে নতুন করে জেগে ওঠে এই জনপদ। পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রেমপত্র আসতে থাকে লাভারের ডাকঘরে। কিন্তু কেন? উত্তরটাও বেশ চমকপ্রদ। ভালোবাসার মানুষকে মনের কথা লিখে প্রথমে চিঠি পাঠানো হয় এই গ্রামে। সেই চিঠিতে বসানো হয় লাভারের সিলমোহরকৃত ডাকটিকিট। এরপর সেগুলোকে পাঠানো হয় কাঙ্ক্ষিত ঠিকানায়। রোমান্টিকরা তাদের প্রেমপত্রে রাখতে চান লাভারের ছাপ। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে 2016 সালে গড়ে উঠেছে লাভার কমিউনিটি ট্রাস্ট। ভালোবাসা পরিবাহী ডাক সেবার মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে 10,000-এর বেশি প্রেমপত্র। এমনকি সুদূর অ্যান্টার্কটিকাতেও পৌঁছেছে ভালোবাসা সিলমোহর বসানো চিঠি। আজকাল অবশ্য চাইলে অনলাইনেই অর্ডার করা যায় বিখ্যাত লাভার ডাকটিকিট। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। পশ্চিম তীরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তুলকারেম, জেনিন, রামাল্লা সহ বিভিন্ন এলাকায় চলছে সাঁড়াশি অভিযান। জঙ্গি নির্মূলের নামে হেনস্থা করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শুক্রবার আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, যাদের বেশিরভাগই বয়স 18 বছরের নিচে। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। আইডিএফ এর সেনাদের পাশাপাশি আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলিরাও। ফিলিস্তিনিদের বাড়িঘরে চালাচ্ছে লুটপাট, ভাঙচুর। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে চলতি বছর এ পর্যন্ত শুধু জেনিনেই প্রাণ হারিয়েছেন 25 ফিলিস্তিনি, বাস্তুচ্যুত হয়েছেন 20,000-এর বেশি।